নমস্কার, গল্পকথক রীতি শর্ট স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শ্রী প্রফুল্ল রায়ের লেখা শবরী। সকালের রোদে স্নান করে ট্রেনটা এসে পৌঁছল। ছোট্ট স্টেশন, অ্যাসবেস্টাসের সংক্ষিপ্ত ছাউনির তলায় একদিকে টিকিট ঘর, গৌরবে যাকে স্টেশন মাস্টারের চেম্বারও বলা যেতে পারে। মান খুইয়ে রাত্রির বেলা সেটাই আবার একমেব পোর্টার ধনীরামের শোবার ঘর। আর একদিকে একটি চায়ের স্টলকে ঘিরে ইতস্তত খান কয়েক বেঞ্চি ছড়ানো, আর সামনের দিকে প্ল্যাটফর্ম আর কি, একফালি লম্বা উঁচু জমির ওপর সামান্য কিছু সুরকি বিছানো, যার মাথার ওপর আচ্ছাদন বলতে সাঁওতাল পরগনার আকাশ ছাড়া আর কিচ্ছু নেই। মোট কথা, কুলে শিলে এবং বংশ পরিচয়ে স্টেশনটা কুলীন নয়, নিতান্ত হরিজনদের দলে সেটা ভিড় বাড়িয়েছে। ট্রেন থেকে নেমে স্টেশনের গেটে টিকিট জমা দিয়ে বাইরে এসে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে দুটো চোখ যেন মুগ্ধ হয়ে গেল। সামনের দিকে যত দূর তাকানো যায় সাঁওতাল পরগনার অপূর্ব বনশ্রী, বেশিরভাগই এখানে শালের গাছ, মাঝে মাঝে ইতস্তত দু চারটে খেজুর, তাল আর শিশু। টিলায় টিলায় পৃথিবী এখানে তরঙ্গিত। চড়াইয়ের পিছনে এখানে উতরাই, উতরাইয়ের পিছু পিছু আবার চড়াই। যতদূর দৃষ্টি যায় একেবারে সেই দিগন্ত পর্যন্ত মাটির রং হলুদ। মনে হয় এক গৌরাঙ্গী আদিবাসিনী এই সাঁওতাল পরগনায় অলস শিথিল দেহ এলিয়ে রেখেছে। বেশিক্ষণ প্রকৃতির মধ্যে মগ্ন হয়ে থাকা গেল না। এখনো মাইল চারেক রাস্তা আমাকে যেতে হবে, তবেই সেই ছোট্ট শহরটায় পৌঁছতে পারব। কলকাতা থেকে আসার সময় বন্ধু দেবেশ বলে দিয়েছিল স্টেশন থেকেই টাঙা পাওয়া যায়। লক্ষ্য করলাম স্টেশনের ডান পাশ ঘেঁষে ৩-৪খানা ঘোড়ায় টানা টাঙা দাঁড়িয়ে আছে। একটা টাঙা ঠিক করে মালপত্র চাপিয়ে নিজে উঠে বসলাম। মালপত্র আর কি, ফাইবারের মাঝারি একটা সুটকেস আর একটা হোল্ডঅল। ওঠা মাত্রই গাড়িটা চলতে শুরু করলো। এই সময় কেউ সাঁওতাল পরগনায় আসে না, এটা ট্যুরিস্ট মরশুম নয়। এই সময় অর্থাৎ এই বর্ষায় ট্যুরিস্ট আসবে সেই আশ্বিনে। আশ্বিন থেকে ফাল্গুন পর্যন্ত তাদের আসা যাওয়া চলবে। কিন্তু আজকের দিনটা ব্যতিক্রম। সোনার টোপর মাথায় দিয়ে রোদ উঠেছে, আকাশ জুড়ে মেঘেদেরও আনাগোনা নেই। তবে আমি জানি আজকের এত রোদ, এত আলোর ঝলক কাল আর থাকবে না। ঝুপঝুপ করে বৃষ্টি নেমে যাবে। এই বর্ষায় যখন কেউ আসে না, তখন আমি বা সাঁওতাল পরগনায় পাড়ি জমিয়েছি কেন? এই ব্যাপারে জবাবদিহি করতে গেলে বলতে হয় আমি মানুষটা খানিকটা সৃষ্টি ছাড়া। আমার রক্তের ভেতর বোধহয় একটা যাযাবরের আস্তানা আছে। দুটো দিনও সেটা আমাকে স্থির থাকতে দেয় না, কড়া পাওনাদারের মতো অবিরত তাড়িয়ে নিয়ে বেড়ায়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার ওপর যাদের টান ভালোবাসা কিঞ্চিত বেশি, অনুগ্রহ করে আমার নামের আদিতে কিছু কিছু অলংকার জুড়ে দিয়েছেন। কেউ বলেন ছন্ন ছাড়া অমুকটা, কেউ বলেন বাউন্ডুলে অমুকটা। এতে আমার নামের মানহানি ঘটেছে বলে তো মনে হয় না, বরং বিনা কষ্টে বিনা ব্যয়ে উৎকৃষ্ট কটি বিশেষণ লাভ করে চিত্ত পুলকিত হয়েছে। 2-4 দিন খাচ্ছি দাচ্ছি আর জীবন ধারণের নামে একটা জন্তুর তাড়া খেয়ে টাকার পিছনে ঘুরে মরছি। তারপরেই হয় কি, পায়ের তলায় চুল বুলিয়ে ওঠে। রক্তের মধ্যেকার সেই বেদেটা ঘাড় ধাক্কা দিতে দিতে একেবারে বাংলাদেশের দেউড়ি পার করে দেয়। আর আমিও কাঁধে একটা গাঁটরিয়া ফেলে পুরোপুরি মুসাফির বনে কখনো পাড়ি জমাই শিবালিকে, কখনো কাঞ্চিতে, কখনো উজ্জয়িনী, আবার কখনো বা অমরকণ্টকে। তার তাড়া খেয়ে এই বর্ষায় আমি এসেছি সাঁওতাল পরগনায়। বেমরশুম জেনেও না এসে পারিনি। আসার সময় টাঙার খবরটা শুধু দেয়নি দেবেশ। 4 মাইল দূরে এই ছোট শহরের কোন ঠিকানায় উঠলে আমার সবচাইতে স্বাচ্ছন্দ্য বেশি হবে তার সন্ধানও দিয়েছে। দেবেশ জানিয়েছিল
শহরের দক্ষিণ প্রান্তে ছোট্ট একটা বাড়ি আছে। অবশ্য হোটেল তাকে ঠিক বলা যায় না। এক বাঙালি ভদ্রমহিলা এবং তার মেয়ে ওই বাড়ির মালিক। ট্যুরিস্ট আসার মরশুমে কিছু কিছু বোর্ডার তারা রাখেন। রান্নাবান্না থেকে পরিবেশন নিজেরাই সব কিছু করে থাকেন। অতিথিদের কিসে আরাম, কিসে সুবিধে, সব দিকেই তাদের সতর্ক দৃষ্টি। এখানে এসে নিজের বাড়িতে থাকার স্বাচ্ছন্দ্যই পাওয়া যাবে। এছাড়াও দেবেশ বলেছিল, তাছাড়া আমি জিজ্ঞেস করেছিলাম কি? দেবেশ বলেছিল, ভদ্রমহিলার মেয়েটি টেরিফিক দেখতে, তাকালে চোখের তারা একেবারে ফিক্সড হয়ে যাবে। বলেই ঠোঁটের কোণে বিচিত্র হেসেছিল দেবেশ। আমি জানতাম বছর ৩-৪ আগে সাঁওতাল পরগনার এই শহরে এসেছিল দেবেশ। সম্ভবত ওই ভদ্রমহিলার বাড়িতেই ছিল। বাড়িওলির টেরিফিক দেখতে মেয়ের কথায় আমিও হেসেছিলাম। দেবেশ আবার বলেছিল, তার উপর মেয়েটা আবার কি? আমি উদ্গ্রীব হয়েছিলাম। ভারী রঙ্গিলা টাইপের। ওহ, তাই নাকি? নামটিও চমৎকার। কীরকম? অর্পিতা। গেলেই বুঝতে পারবি সে সমর্পিতা হয়েই আছে। বলে ঠোঁটের কোণে আবার হেসে উঠেছিল দেবেশ। কৌতুকটা উপভোগ্যই, অতএব আমিও হেসেছিলাম। দেবেশ আবার বলেছিল, যাচ্ছিস ভালো সময়ই, এখন অফ সিজন। ওখানে বোর্ডার তেমন একটা থাকবে না। একেবারে নিরিবিলিতে দুজনে মুখোমুখি, গভীর সুখে সুখী। বাহিরে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। ব্যাপারটা খুব খারাপ হবে না। বলেই ঠোঁটের প্রান্তের সেই নিঃশব্দ হাসিটাতে সশব্দ বিস্ফোরণ ঘটিয়েছিল। রবীন্দ্রনাথের কবিতাকে কিঞ্চিত ওলটপালট করে দিয়েছিল দেবেশ। গভীর সুখে সুখী নয়, রবীন্দ্রনাথ লিখেছেন গভীর দুঃখে দুঃখী। একবার ভেবেছিলাম ভুলটা সংশোধন করে দিই। পরক্ষণেই খেয়াল হয়েছিল ইচ্ছে করেই ও ভুলটুকু করেছে। উদ্দেশ্য মহৎ, আমার পিছনে লাগা। অগত্যা কিছু না বলে আমি হেসেছিলাম। দেবেশ আবার বলেছিল, ওখান থেকে ফিরে এসে বলবি দিনগুলো কেমন কাটলো। চোখের কোণে একটা ইঙ্গিত ছিল স্পষ্ট। ইঙ্গিতটা দুর্বোধ্য নয়, নিতান্তই সহজ এবং সরল। আমিও হেসে জানিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবো। 4 মাইল চড়াই উতরাই ভেঙে একসময় টাঙ্গাটা শহরে পৌঁছল। জায়গাটাকে বোধহয় শহর বলা উচিত নয়, বললে অনেক বেশি মর্যাদা দেওয়া হয়ে যায়। আসলে অতখানি গৌরব তার প্রাপ্য নয়। ইলেকট্রিসিটির দাক্ষিণ্য অবশ্য আছে, তবে রাস্তাগুলো এখনও কাঁচা। পথে কচিত এক আধটা মানুষ চোখে পড়ে। মানুষের তুলনায় নির্জনতা এখানে অনেক বেশি। বাড়িঘর যে খুব একটা আছে তাও নয়, অনেকখানি ফাঁকা জায়গার পর এক আধটা বাড়ি। মনে হলো জীবন স্রোতহীন এই নিস্তব্ধ জনপদে আমি এসে পড়েছি। দেবেশ যে ঠিকানা দিয়েছিল সেটা খুঁজে বার করতেও খুব সময় লাগলো না। সাঁওতাল পরগনার এই নগণ্য শহরে ছবির মতো দোতলা বাড়িটা সত্যি বিস্ময়। বাড়িটা যেখানে সেটাই শহরের দক্ষিণ সীমান্ত। তারপর আর মানুষের বসতি নেই। চড়াই উতরাইতে দোল খেয়ে সারা গায়ে শালের বন সাজিয়ে নিচু পাহাড়ের রেঞ্জ দূর দিগন্তের দিকে ছুটে গেছে। টাঙ্গা থেকে নেমে একটুক্ষণ ইতস্তত করলাম। তারপর ভাড়া মিটিয়ে হোল্ড অল আর সুটকেস নিয়ে পায়ে পায়ে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালাম। ডাকতে যাব ঠিক সেই মুহূর্তেই দোতলার বারান্দায় একটি বর্ষী ওষিকে দেখতে পেলাম। মহিলা বিধবা, পরনে ধপধপে থান এবং সাদা ব্লাউজ। মহিলা যে একদা বেশ সুরূপা ছিলেন তার কিছু স্মৃতি শরীরময় এখনো ছড়িয়ে আছে। তিনি শ্যামাঙ্গী, চোখ দুটো আয়ত, চিবুকের খাঁজ মনোরম, পানপাতার মতো মুখের গড়ন। সবচাইতে বড় কথা, তার সমস্ত দেহের ওপর বিচিত্র এক আভিজাত্য ছড়ানো। সেটা ছোঁয়া বা দেখা যায় না, নিতান্তই তা অনুভবের ব্যাপার।
ইনি যে দেবেশ বর্ণিত মধ্যবয়সী মহিলা এবং এই বাড়ির স্বত্বাধিকারিণী দেখা মাত্রই তা বুঝতে পারলাম। দোতলার বারান্দা থেকে তিনি বললেন, কাকে খুঁজছেন? তাড়াতাড়ি বলে উঠলাম, এটা কি সুনন্দা লজ? হ্যাঁ, আমি কলকাতা থেকে আসছি। এখানে আপনি একটু দাঁড়ান, আমি আসছি। অপেক্ষা করতে লাগলাম। অল্পক্ষণের মধ্যেই ভদ্রমহিলা নিচে নেমে আমার সামনে এসে দাঁড়ালেন। বললেন, কি ব্যাপার বলুন তো? একটু আগে যে কথা বলা হয়নি এবার তাই বললাম। জানালাম, কলকাতা থেকে এই সাঁওতাল পরগনাতে আমি বেড়াতে এসেছি। দিন 15-20 থাকব। এই কটা দিন তার বাড়িতেই আমার থাকার ইচ্ছা। তীক্ষ্ণ বিশ্লেষণী চোখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন মহিলা। তারপর আস্তে আস্তে বললেন, আপনি আমাদের বাড়ির খোঁজ পেলেন কার কাছে? আমি বললাম, যারা এখানে এসে আপনাদের বাড়িতে থেকে গেছে তাদের কাছেই পেয়েছি। কিন্তু কি? জিজ্ঞাসা চোখে তাকালাম। মহিলা বললেন, এই সময় মানে এই বর্ষাকালে কেউ তো এখানে আসে না, তা আপনি হঠাৎ? তার না বলা কথার মধ্যে একটা প্রশ্ন ছিল, সেইটুকু বুঝতে অসুবিধা হলো না। বর্ষায় সাঁওতাল পরগনায় হানা দেবার কৈফিয়ত হিসেবে নিজের যাযাবর বৃত্তির কথা বলতে যাচ্ছিলাম, সেটা নিতান্ত কৌতুকের ব্যাপার হয়ে দাঁড়াবে ভাবতেই জবাবদিহিটাকে অন্য পথে ঘুরিয়ে দিলাম। বললাম, এই বর্ষাকাল ছাড়া অফিস থেকে ছুটি পাওয়া অসুবিধে, তাই। মহিলা আর কিছু জিজ্ঞাসা করলেন না। সম্ভবত আমার জবাবদিহি তার সন্তোষজনকই মনে হয়েছে। ঘুরে বাড়িটার দিকে তাকাতেই তিনি ডাকলেন, অর্পি, অর্পি, ধোকনাকে নিয়ে একবার আয় তো। অর্পি শব্দটা অর্পিতারই সংক্ষিপ্ত রূপ বোধহয়। আমি উন্মুখ হলাম। বেশিক্ষণ দাঁড়াতে হলো না। খানিক পরেই বাড়িটার ভিতর থেকে একটা তরুণী মধ্যবয়সী একজন সাঁওতালকে নিয়ে বেরিয়ে এলো। দেবেশ যে বর্ণনা দিয়েছিল সেটা মিথ্যে নয়, তার মধ্যে বাড়াবাড়ি ছিল না। মেয়েটি অর্থাৎ অর্পিতা সত্যি চমৎকার। গায়ের রং টকটকে, টানা চোখ, ডিম্বাকৃতি ভরাট মুখ, সুডোল চিবুক। তার সঙ্গে যে প্রৌঢ় সাঁওতালটি এসেছে সে যে ও বাড়ির চাকর শ্রেণীর মানুষ দেখা মাত্রই বোঝা গেল। সাঁওতালটি অর্থাৎ ধোকনার দিকে তাকিয়ে বসে বললেন, বাবুর মালপত্র দোতলায় 3 নম্বর ঘরে নিয়ে যা। ধোকনা প্রায় ছুঁ মেরে আমার হাত থেকে সুটকেস আর হোল্ড অলটা নিয়ে চলে গেল। বাড়ির ভিতর সে অদৃশ্য হলে মহিলা এবার তরুণীটির সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। বললেন, এ আমার মেয়ে অর্পিতা। অর্পি, ইনি কলকাতা থেকে আসছেন। দিন 15-20 আমাদের বাড়িতেই থাকবেন। অর্পিতা কোনো কথা বলল না, শুধু ছোট্ট একটা নমস্কার করল। আর এই নমস্কার পর্বের পরই প্রগলভ হয়ে উঠল। বলল, আপনি কলকাতা থেকে আসছেন? তার 2 চোখে আলো নেচে উঠল যেন। আমি মাথা নেড়ে হ্যাঁ জানালাম। অর্পিতা বলতে লাগলো, কলকাতার লোক এলে আমার যে কি ভালো লাগে মনে হয়। কিন্তু অর্পিতার আর সবটা বলা হলো না। তার আগেই পাশ থেকে বসে বলে উঠলেন, এখন বকবক না করে ভদ্রলোককে ভিতরে নিয়ে যা। সারা রাত জেগে এসেছেন, স্নান সেরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করুন আপনি, তারপর যত ইচ্ছা কথা বলবেন ওর সাথে। অর্পিতা ঈষৎ লজ্জা পেয়ে গেল। ব্যস্তভাবে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ চলুন, ভিতরে চলুন। যেতে যেতে লজ্জার কথাটা কিন্তু একেবারেই ভুলে গেল সে। বলল, জানেন এই বর্ষাকালটা আমার ভারী খারাপ লাগে। কেন? পাশাপাশি চলতে চলতে অর্পিতার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম। অর্পিতা বলল, এই সময় আমাদের এখানে কোনো বোর্ডার আসে না। এত বড় বাড়িতে মা, ধোকনা আর আমি পড়ে থাকি। সকাল বিকেল রাত্রি সন্ধে 3 জনে 3 জনের মুখ দেখি শুধু। অবশ্য কি, সারা শহরটাই এই সময় নিঝুম হয়ে যায়। পথে বেরুলে কখনো সখনো 2-1টা লোক চোখে পড়ে। তবে কি, কোনো রকমে বর্ষাকালটা একবার পার করতে পারলেই সেই বৈশাখ পর্যন্ত আমাদের এই শহর একেবারে সরগরম।
এই সময়টা তো ইন্ডিয়ার নানা জায়গা থেকে ট্যুরিস্ট আসে, বেশিরভাগ অবশ্য কলকাতার। লোকজন, হইচই, চেঁচামেচি, ট্যুরিস্ট আসার মরশুমটা আমাদের এই জায়গাটাকে মাতিয়ে দিয়ে যায়। এবার আর কিছু বললাম না। দেবেশ যে বলেছিল মেয়েটি রঙ্গিলা ধরনের, সেটা খুব সম্ভব পুরোপুরি সত্যি নয়। অর্পিতার প্রগল্ভতা হয়তো তার স্বভাবেরই খেলা। অর্পিতা আবার বলে উঠল, আপনি এই বর্ষায় এসেছেন, তবু একটা নতুন মুখ দেখা গেল। যে কটা দিন আপনি থাকবেন একটু কথা বলে বাঁচব। কথায় কথায় আমরা দোতলার 3 নম্বর ঘরে এসে পড়লাম। ঘরখানি খুব বড় নয়, মাঝারি মাপের। সেই তুলনায় জালনাগুলি প্রকাণ্ড। এখান থেকে দক্ষিণ আর পূবের সীমাহীন প্রান্তর চোখে পড়ে। দৃষ্টিকে সুদূর দিগন্ত পর্যন্ত অবাধে ছড়িয়ে দেওয়া যায়। লক্ষ্য করলাম ঘরখানিতে আসবাবের বাহুল্য নেই। একটা সিঙ্গেল বেড খাট, একটি টিপয় টেবিল, সুদৃশ্য একটি ড্রেসিং টেবিল আর একখানা ইজি চেয়ার। যা যা আছে সবই সুন্দর এবং চমৎকার সাজানো। আরও একটা ব্যাপার চোখে পড়ল, ইতিমধ্যেই ধোকনা আমার হোল্ড অল খুলে খাটের ওপর বিছানা পেতে ফেলেছে। অবশ্য এই মুহূর্তে ধোকনাকে কোথাও খুঁজে পেলাম না। আমরা আসার আগেই আমার স্যুটকেস এই ঘরে রেখে এবং বিছানা পেতে দিয়ে সে চলে গেছে। অর্পিতা এবার বলল, এখন আপনার সঙ্গে আর গল্প করব না। গল্প করছি দেখলে মা আমায় মেরে ফেলবে। আপনি স্নান করবেন তো? আমি বললাম, হ্যাঁ। গরম জল লাগবে? না না। তাহলে একটু বিশ্রাম করুন, আমি আপনার স্নানের ব্যবস্থা করে দিচ্ছি। বলে আর অর্পিতা অপেক্ষা করল না, দ্রুত পা ফেলে চলে গেল। স্নান সারতে না সারতেই ধোকনা এসে হাজির। লোকটা পরিষ্কার বাংলা বলে, বলল, আসন পাতা হয়ে গেছে, মা আপনাকে খেতে ডাকছে, চলো। আমি উঠে পড়লাম। রান্নাঘর এবং খাওয়ার জায়গা একতলায়। রান্নাঘরের লাগোয়া বিস্তৃত বারান্দা, সেখানে টেবিল চেয়ার পেতে বিলিতি দস্তুর অনুযায়ী খাওয়ার ব্যবস্থা। অবশ্য মেঝেতে আসন পেতে দিশি প্রথায় আমাকে খেতে দেওয়া হয়েছে। খেতে বসে লক্ষ্য করলাম সেই বর্ষীয়সী মহিলা অর্থাৎ অর্পিতার মা আমাকে পরিবেশন করছেন। তবে আশেপাশে অর্পিতাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। প্রথম পরিচয়ে প্রাণবন্ত মেয়েটা আমার প্রাণে কিছু দোলা দিয়েছিল। এই মুহূর্তে খেতে বসে তাকে কাছে পেলে খুশি হতাম। আমি নিঃশব্দে মাথা নিচু করে খেয়ে যেতে লাগলাম। কিন্তু কতক্ষণই বা চুপচাপ থাকা যায়? মহিলা একসময় প্রশ্ন করলেন, কলকাতায় আপনি কোথায় থাকেন? আমি বললাম, ভবানীপুরে। এরপর স্ত্রীলোক সুলভ কৌতূহলে আমি কোথায় চাকরি করি, বিয়ে করেছি কিনা, বাবা মা আছেন কিনা, আমরা কজন ভাই বোন ইত্যাদি খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিলেন। দূরমনস্কের মতো ভদ্রমহিলার প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিলাম। আমার সমস্ত চেতনা নিজের অজ্ঞাতসারে সেই মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছিল, যার নাম অর্পিতা। প্রশ্নোত্তরের ফাঁকে ফস করে একসময় বলেই বসলাম, আচ্ছা, অর্পিতা দেবীকে দেখছি না তো। ভদ্রমহিলা বললেন, আর বলো না বাবা, এই রে, আপনাকে তুমি বলে ফেললাম, কিছু মনে করবেন না যেন। আমি বিব্রত মুখে বললাম, একবার তুমি বলে আবার যদি আপনি আগে এসব শুরু করেন তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। আমি আপনার ছেলের বয়সী, তুমিই বলবেন আমাকে। কুণ্ঠিত সুরে ভদ্রমহিলা বললেন, কিন্তু না না, কোনো কিন্তু নয়। সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না মহিলা। অনেকক্ষণ পর দ্বিধান্বিত সুরে বললেন, বেশ, তো তুমিই বলবো। হ্যাঁ, কি যেন বলছিলাম, অর্পির কথা জিজ্ঞাসা করছিলে তো? আগে হ্যাঁ, ওই যে ওই দেখো দাঁড়িয়ে আছে বলে আঙুল বাড়িয়ে দোতলা আর একতলার মাঝামাঝি সিঁড়ির বাঁকের কাছে সংক্ষিপ্ত যে করিডর আছে সেই দিকটাই দেখিয়ে দিলেন মহিলা। সবিষয় দেখলাম সত্যিই ওখানে দাঁড়িয়ে আছে অর্পিতা।
করিডরটা যেখানে শেষ হয়েছে সেখানে একটা জানালা, তার বাইরে সাঁওতাল পরগনার সীমাহীন উন্মুক্ত আকাশ। শুধু দাঁড়িয়েই নেই অর্পিতা, বাইরের আকাশে তার দৃষ্টি নিবদ্ধ। আশ্চর্য, আমি যখন দোতলা থেকে ধোকনার সঙ্গে নিচে খেতে নামি তখন অর্পিতাকে লক্ষ্য করিনি। মহিলা আবার বলে উঠলেন, মাঝে মাঝে যে কি হয় মেয়েটার, এই হয়তো ঘুরছে ফিরছে, হাসছে ছুটছে, তারপরেই হঠাৎ সব কিছু থামিয়ে মুখ কালো করে কোনো একদিকে তাকিয়ে উদাসীন হয়ে বসে থাকে। তুমি যখন এলে অর্পি কেমন হাসি খুশি বলো, আর এখন দেখো ওর দিকে তাকালে সে কথা মনে হবে? ওকে নিয়ে যে কি করি আমি। ভদ্রমহিলার ওপর বোধহয় আত্মবিস্মৃতির ঘোর ভর করে বসেছে। আমার সঙ্গে আজকেই যে প্রথম পরিচয় সে কথা সম্ভবত তার খেয়াল নেই। থাকলে অন্তত মেয়ের সম্বন্ধে নিজের দুশ্চিন্তাকে এমনভাবে খুলে বলতেন না। ভদ্রমহিলার কথায় আমার খুব যে একটা মনোযোগ ছিল তা নয়। খাওয়া এবং তার কথার ফাঁকে ফাঁকে আমার চোখ দুটি বারে বারে অর্পিতার দিকে ফিরে যাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ হলে দোতলায় নিজের ঘরে যাবার সময় একবার অর্পিতার পেছনে এসে দাঁড়ালাম। আমি এত কাছাকাছি এসে দাঁড়িয়ে আছি তা যেন সে অনুভবই করতে পারছে না। আমার দিকে ঘাড় ফিরিয়ে একবার তাকালোও না সে। উঁকি দিয়ে তার মুখটা দেখতে চেষ্টা করলাম। সে মুখ গাঢ় এবং নিবিড় বিষাদে আচ্ছন্ন। একটু আগে যে উচ্ছ্বাসময় মেয়েটিকে আমি দেখেছিলাম এ যেন সে নয়। বিষাদ আর উচ্ছ্বাস এই দুই রূপের খেলা অর্পিতার মধ্যে কোথায় যে লুকিয়েছিল প্রথম দেখার মুহূর্তে বুঝতে পারিনি। একবার ইচ্ছা হলো অর্পিতাকে ডাকি। পরক্ষণেই নিজের অস্তিত্বের গহনে কার যেন ধমক খেলাম। একদিনের আলাপে এইভাবে ডাকা সমীচীন নয়। বিকালবেলা আবার আমাকে অবাক করে দিল অর্পিতা। চারিদিকে যেন ঢেউ তুলেই সে আমার ঘরে হাজির হলো। হালকা সুরে বলল, যাক, ঘুম তাহলে ভেঙেছে। আমি কিছু বললাম না, স্থির নিবদ্ধ দৃষ্টিতে শুধু তাকিয়ে রইলাম। আমার খাটের দূর প্রান্তে বসতে বসতে অর্পিতা আবার বলল, বাবারে বাবা, কি ঘুমটাই না ঘুমোতে পারেন। এর আগে আরও 3 বার উঁকি দিয়ে গেছি। যতবার এসেছি ততবারই দেখেছি আপনাকে নাক ডাকতে। কথাটা মিথ্যে নয়। কাল রাতে ট্রেনে এত ভিড় ছিল যাতে 2 চোখ মুহূর্তের জন্য বুঝতে পারিনি। আজ দুপুরে খাওয়া দাওয়ার পর সেই জেগে থাকাটা শুতে আসলে পুষিয়ে নিয়েছি। প্রায় ঘন্টা 4 বেহুশের মতো ঘুমিয়েছি। ঘুমের জন্য কোনো রকম কৈফিয়ত যে দেব আমার খেয়াল রইল না। সবিস্ময়ে তাকিয়ে আছি। খেয়ে দোতলায় আসার সময় অর্পিতার মুখে যে বিচিত্র বিষাদ লক্ষ্য করেছিলাম এখন তার চিহ্ন মাত্র নেই। উচ্ছ্বাসের স্রোতে তার চোখ মুখ এখনো ভাসো ভাসো। অর্পিতা বলতে লাগলো, কি এখনো ঘুমের জের কাটেনি? আর এক দফা ঘুমোবার মতলব নাকি? আমি অন্যমনস্কের মতো উত্তর দিলাম, না না, আর ঘুমোবো না। তাহলে এক কাজ করুন। কি? চটপট জামা কাপড় বদলে ফেলুন, আর আমি ওই শাড়িটা পাল্টে আসি। কেন? কেন আবার? বেড়াতে যাব। এই বর্ষাকালে আজকের মতো রোদ এখানে কোনো দিন থাকে না। এমন চমৎকার বিকেলটা ঘরে বসে মাটি করার কোনো মানে হয় না। নিন, তাড়াতাড়ি যা বললাম করে ফেলুন তো। বলতে বলতে সে বেরিয়ে চলে গেল। আর আমার বিস্ময়টা প্রায় শীর্ষবিন্দুতে পৌঁছল। প্রথম দিনের আলাপেই যে তরুণী অসংকোচে তার বেড়াবার সঙ্গী হতে ডাক দেয় তার সম্বন্ধে কিছু সংশয়ান্বিত হতে হয় বই কি। দেবেশ বলেছিল মেয়েটা রঙ্গিলা ধরনের। রঙ্গিলাই কি? তার চরিত্রের দুর্গেয় অংশে সন্দেহজনক কিছু নেই তো? সাঁওতাল পরগনার এই বাড়িটিতে আসার পর থেকে অর্পিতা যত কথা বলেছে, যেভাবে তাকিয়েছে, যেভাবে হেসেছে, সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করতে চেষ্টা করলাম। একবার মনে হলো মেয়েটা আশ্চর্য সাবলীলা, পর মুহূর্তে মনে হলো তা নয়,
তার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে কিছুটা যেন সন্দিহান হয়ে পড়লাম। দ্বিতীয় সিদ্ধান্তটাও বাতিল করে দিতে হলো। আমার চেতনার অতল থেকে কে যেন ফিসফিসিয়ে বলল, মেয়েটা ভালো না, ভালো না। অর্পিতার ভাবনায় নিজেকে বেশিক্ষণ আটকে রাখতে পারলাম না। একটু পরেই বেশ সেজে টেজে সে এসে ঢুকলো ঘরে। কণ্ঠস্বরে বিস্ময়ের সঙ্গে কিছুটা বিরক্তি মিশিয়ে বলল, এখনও আপনি চুপ করে বসে আছেন? কি হলো, উঠুন, শিগগিরই উঠে পড়ুন। একরকম জোর করেই সে আমাকে বিছানা থেকে তুলে ফেলল। অগত্যা জামা কাপড় বদলে অর্পিতার সঙ্গে বেরিয়ে পড়লাম। বর্ষার এই মেঘশূন্য ঝলমলে দিনটিতে একটি সুদর্শনা তরুণীর সঙ্গে সাঁওতাল পরগনার চড়াই উতরাইতে হাঁটতে খুব একটা খারাপ লাগার কথা নয়, আমারও লাগছে না। সূর্যটা এখনও আকাশের পর থেকে অদৃশ্য হয়ে যায়নি। পশ্চিম দিকটা লালে লাল। যে ভবঘুরে মেঘের টুকরোগুলো ইতস্তত ভেসে বেড়াচ্ছে এই মুহূর্তে, সেগুলো রক্তাক্ত। মনে হয় কোনো তীরন্দাজ তাদের হৃৎপিণ্ড বিদ্ধ করে রেখেছে। ওদিকে হাঁটতে হাঁটতে সমানে কথা বলছে অর্পিতা। এই শহরে কোথায় কি দেখার আছে তার বিস্তারিত বিবরণ দিচ্ছে। এখানে নাকি বহুকাল আগে আদিবাসীরা ইংরেজদের বিরুদ্ধে একবার বিদ্রোহ করেছিল। বিদ্রোহীদের একটা দুর্গের ধ্বংসাবশেষ শহরের পশ্চিমে এখনও দেখতে পাওয়া যায়। অর্পিতা জানালো একদিন সেখানে আমাকে বেড়াতে নিয়ে যাবে। মাইল সাথে হাঁটতে পারলে এই শহরের দক্ষিণে একটা পাহাড়ি নদীর উৎসে নাকি পৌঁছানো যায়। সেখানে হাজার হাজার হরিয়াল এবং মুনিয়া পাখি আর হরিণ দেখতে পাওয়া যাবে। আর তাছাড়া আছে চিতল আর রাশি রাশি বনমুরগি। অবশ্য মাঝে মাঝে দু চারটে দাঁতাল শুয়োরও হানা দেয়। সাহসে যদি কুলোয় জায়গাটা আমি গিয়ে দেখে আসতে পারি। আরও একটা দর্শনীয় জায়গা হচ্ছে এখানকার ইংরেজ কুঠি। কুঠিটা একজন সাহেব বানিয়েছিলেন। তার নেশা ছিল এই অঞ্চলের আদিবাসীদের অস্ত্র শস্ত্র, পোশাক, প্রাচীন পুঁথি, লোকসঙ্গীত ইত্যাদি সংগ্রহ করা। সমস্ত জোগাড় করে ছোটোখাটো মিউজিয়াম তৈরি করে ফেলেছেন তিনি। ইংরেজ ভদ্রলোক অনেক দিন হলো মারা গেছেন। জাতীয় সরকার তার মিউজিয়ামটির দায়িত্ব নিয়ে জনসাধারণের জন্য তার দরজা খুলে দিয়েছে। অর্পিতা সমানে বলে যাচ্ছিল। মুখখানা তার উদ্ভাসিত, গলার স্বরে বিচিত্র দোলা। মনে হয় এই শহরের গৌরবে তারও একটা অংশ রয়েছে। আমি কিন্তু অর্পিতার সব কথা শুনতে পাচ্ছিলাম না, কিংবা পেলেও সেগুলো আমার ভাবনায় রেখাপাত করতে পারছে না। ক্ষণে উচ্ছ্বসিত, ক্ষণে বিষাদময়ী মেয়েটির কথা ভাবতে ভাবতে আমি শুধু বিভ্রান্তই বোধ করছি। আমার সৌভাগ্যই বলতে হবে, এবারের বর্ষায় রোদ মাথায় নিয়ে সাঁওতাল পরগনায় এসেছিলাম। দেখতে দেখতে 3টে দিন কেটে গেল, কিন্তু এখনো বৃষ্টি নামেনি। দিনগুলো শুকনো ঝকঝকে রমণীয়। অবিরাম বর্ষণে চারিদিক যখন ভেসে যায়, সেই সময় এই 3টে দিন যেন 3টি সোনার দ্বীপ। এই 3 দিনে অর্পিতা এবং অর্পিতার মাকে নিবিড়ভাবে চেনার সুযোগ পেয়েছি। প্রথমে অর্পিতার মায়ের কথাই ধরা যাক। ভদ্রমহিলার স্বভাবের মধ্যে কোথাও কোনো লুকোচুরি নেই। তার সব দিকের সব দুয়ারই খোলা। সংসারের কাজকর্মের ফাঁকে একটু সময় পেলেই তিনি আমার কাছে এসে বসেছেন এবং নানা রকম গল্প করেছেন। তার গল্পের অধিকাংশই নিজের জীবন সম্পর্কিত। সংসারে অর্পিতা ছাড়া মহিলার আর কেউ নেই। বছর 6 হলো স্বামী মারা গেছেন। স্বামী মানুষটা মার্চেন্ট অফিসে বিরাট চাকুরে ছিলেন। মাইনে পেতেন 7,000 টাকার ওপর, কিন্তু খরচ করতেন তার চাইতেও অনেক বেশি। কেউ তার কাছে হাত পাতলে বিমুখ হতো না, এবং এই হাত পাতার দল দিন দিন বেড়েই যাচ্ছিল। ভদ্রলোক চিরদিন খরচই করে গেছেন, ফলে জমার ঘর শূন্যই থেকে গেছে। ভদ্রলোক জগতের আর সবার কথাই ভেবেছেন, শুধু অর্পিতা আর অর্পিতার মা সম্বন্ধে ছিলেন চূড়ান্ত উদাসীন। ফলে বছর 6 আগে হঠাৎ যখন তিনি হৃদযন্ত্র বিকল হয়ে চোখ বুজলেন, দেখা গেল স্ত্রী আর মেয়ের জন্য কোনো ব্যবস্থাই করে যাননি। মেয়েকে নিয়ে সেদিন অর্পিতার মা অথই সমুদ্রে এসে পড়েছিলেন। স্বামী ভদ্রলোকের প্রাণে কিছু শখ ছিল। সাঁওতাল পরগনার এই ছোট্ট নগণ্য শহরে এই বাড়িখানা তিনি তৈরি করিয়েছিলেন।
মাঝে মাঝে ছুটি ছাটায় স্ত্রী আর মেয়েকে নিয়ে বেড়াতে আসতেন। তার সঞ্চয়ের মধ্যে এই বাড়িখানাই যা ছিল, একদা যা ছিল নিতান্ত শখের, জীবন ধারণের তাগিদে সেটাকেই অর্পিতার মা পেশার জিনিস করে তুলেছেন। না তুলে উপায়ই বা কী? সাঁওতাল পরগনার এই বাড়িটাতে মরশুমি ট্যুরিস্টদের জন্য তিনি হোটেল খুলেছেন। আজকাল আর খাওয়া পড়া সম্পর্কে কোনো সমস্যা নেই, তবে অন্য দুশ্চিন্তা আছে অর্পিতার মায়ের। তার দুর্ভাবনার কেন্দ্রে যে বসে আছে সে অর্পিতাই। মেয়ে এখন বড় হয়েছে, তার বিয়ে দেওয়া একান্ত প্রয়োজন, কিন্তু কলকাতা থেকে এত দূরে এই শহরে বসে কিভাবে যে পাত্রের সন্ধান করবেন তা তিনি ভেবেই দিশেহারা। অবশ্য বাংলাদেশি আত্মীয় স্বজনের কাছে ক্রমাগত চিঠি লিখে যাচ্ছেন, কিন্তু তারা খুব উৎসাহ দেখায় না। এখানে যেসব ট্যুরিস্ট আসে মহিলা তাদেরও ধরেন। যে কয়দিন তারা এখানে থাকে মৌখিক সহানুভূতি খুবই দেখায় এবং কলকাতায় ফিরেই রাজপুত্রের খোঁজ পাঠাবে বলে প্রতিশ্রুতি দেয়, কিন্তু ফিরে যাবার সঙ্গে সঙ্গে সাঁওতাল পরগনার প্রতিশ্রুতি তারা বেমালুম ভুলে যায়। বিয়ের চিন্তাই শুধু নয়, মেয়েকে ঘিরে মহিলার দুশ্চিন্তা আরও একটি কারণে। তা এইরকম, চিরদিনই অর্পিতা নাকি উচ্ছ্বাসময়ী, হইচই করতে ভালোবাসে, সবার সঙ্গে অসংকোচে মেশে। লোকে তার অন্য মানে করে অনেক সময়, কিন্তু ভদ্রমহিলা জানেন তার মেয়ে জলের হাঁসের মতো, সংসারের কোনো মালিন্য তাকে স্পর্শ করতে পারে না। সেই সর্বক্ষণই হাসছে, ছুটছে, নিতান্ত অকারণেই মেতে উঠছে। কিন্তু বছর চারেক যে কি হয়েছে মেয়েটার, এই হয়তো সে উচ্ছ্বসিত, পর মুহূর্তেই বিষাদের গাঢ় যবনিকা তার ওপর নেমে আসে। নিতান্ত উদাসীনের মতো তখন চুপচাপ কোনো একদিকে তাকিয়ে সে বসে থাকে। কেন যে মেয়ের এই রূপান্তর কিছুতেই ভেবে পান না বলে বিচিত্র আশঙ্কায় তার বুক কাঁপতে থাকে। এই 3 দিনে অর্পিতাকে কিন্তু একেবারেই আমি বুঝতে পারিনি। শুধু মনে হয়েছে তার চারপাশে অনেকগুলো পর্দা ফেলা আছে, আর সেই পর্দাগুলোর একটা তুলেও যে ভেতরে উঁকি দেব সাধ্য কি? প্রথম দিন অর্পিতাকে যে রূপে দেখেছি সেই একই রূপে বারবার আমার সামনে এসে দাঁড়িয়েছে, মুহূর্তে হুল্লোড় প্রবণ, পরক্ষণেই বিষাদময়ী। এই 2 খেলার বাইরে আর কোনোভাবেই সে আমার কাছে ধরা দেয়নি। এই 3 দিনের প্রতিটি বিকেল অর্পিতা আমাকে নিয়ে বেড়াতে বেরিয়েছে। একদিন সে আমাকে ইংরেজ কুঠির মিউজিয়ামে নিয়ে গিয়েছিল, আর একদিন নিয়ে গিয়েছিল শহরের দক্ষিণে একটি নদীর দিকে। লক্ষ্য করেছি 2 দিন আমাকে সঙ্গে নিয়ে বেরিয়ে উচ্ছল সুরে কথা বলতে বলতে হঠাৎই থমকে দাঁড়িয়েছে অর্পিতা, আর তারপরেই পিছন ফিরে হনহনিয়ে বাড়ি ফিরে এসেছে। তার পিছু পিছু এসে দেখেছি ছাদে অথবা সিঁড়ি ঘরে অনুভূতি শূন্যের মতো দাঁড়িয়ে আছে সে। আমার অনুমান অর্পিতার জীবনে এমন একটা অনাবিষ্কৃত দুঃখের দিক আছে যা তার সমস্ত প্রগল্ভতা এবং উচ্ছ্বাসের স্রোতকে মুহূর্তেই স্তব্ধ করে দেয় এবং বিমর্ষতার একটি আবরণে তাকে ঢেকে ফেলে। আমি প্রতিজ্ঞা করেছি এখানে যে কদিন আছি তার মধ্যে যদি সম্ভব হয় অর্পিতার জীবনের অজ্ঞাত দিকটাকে খুঁজে বার করতে চেষ্টা করব। অর্পিতার জীবনের অজানা অংশটাকে জানার সুযোগ নিতান্ত অপ্রত্যাশিতভাবেই হাতে এসে গেল। এখানে আসার পর প্রথম 3টে দিন বেশ রোদ পেয়েছিলাম, তারপরেই বর্ষাকালটা তার আপন স্বভাবের মধ্যে ফিরে গেছে। এখন দিন রাতে বৃষ্টি পড়ছে। অতএব সাঁওতাল পরগনার এই বাড়িটাতে আমরা সকটি মানুষ সর্বক্ষণ বন্দী হয়ে আছি। অর্পিতার উচ্ছ্বাস আর বিষাদের খেলাটা যথারীতি চলছিলই। এতদিন আমি ছিলাম দর্শক, একটি আগন্তুকের পক্ষে দেখা ছাড়া আর কী বা সম্ভব। সেদিন নিজের সত্তার গভীরে কী বিপর্যয় ঘটে গেল জানি না। সময়টা ছিল বিকেল আর সন্ধ্যের মাঝামাঝি একটা জায়গায় থমকানো। প্রকৃতির এই স্বদেশে অবিশ্রাম বৃষ্টি ঝরে যাচ্ছিল। আমার ঘরে নিজের খাটেই বসেছিলাম। একটা চেয়ার টেনে আমার মুখোমুখি বসেছিল অর্পিতা। দুজনে আমরা গল্প করছিলাম। অবশ্য গল্পের মধ্যে আমার অংশ খুবই সামান্য। অর্পিতা নিজেই কথা বলে যাচ্ছিল
মাঝে মাঝে দু চারটে হাঁ হুঁ জুগিয়ে আমি গল্পের গতিটাকে অব্যাহত রাখছিলাম। মোটামুটি বলা যায় সেদিন আমার ভূমিকা ছিল শ্রোতার। অর্পিতার কি বিষয়ের অভাব ছিল? সাঁওতাল পরগনার কথা, কতদিন কলকাতা যাওয়া হয়নি তার কথা, এখানকার অবিরাম বৃষ্টির কথা, বিভিন্ন বিষয়ে সমানে বকে যাচ্ছিল সে। কথা বলতে বলতে হঠাৎ সেই অস্বাভাবিকতাটা আবার ভর করেছিল অর্পিতার ওপর। চট করে উঠে দ্রুত ঘর থেকে সে বেরিয়ে গেল। সেদিন আমার কি ঘটে গেছিল জানি না, নিজের কাছেই তার স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। আমিও উঠে পড়লাম। তারপর অর্পিতার পিছু পিছু হাঁটতে শুরু করেছি। দোতলা আর একতলার মাঝামাঝি সেই করিডরটার প্রান্তে চলে গেছিল অর্পিতা। অন্যমনস্কভাবে জালনার গড়ার ধরে বাইরে উদাস দৃষ্টি মেলে দিয়েছিল সে। পায়ে পায়ে তার পিছনে গিয়ে দাঁড়ালাম। আর দাঁড়িয়ে থাকতে থাকতে আমার উপর কি যেন একটা ভর করেছিল। আত্মবিস্মৃত এক ঘোরের মধ্যে হাত বাড়িয়ে অর্পিতার একটা হাত নিজের মুঠোর মধ্যে আমি টেনে নিয়েছিলাম। আস্তে আস্তে ডেকেছিলাম, অর্পিতা। সঙ্গে সঙ্গেই প্রায় বিদ্যুৎ স্পৃষ্টের মতো ঘুরে দাঁড়িয়েছিল সে। তীক্ষ্ণ একটা চিৎকার করে বলে উঠেছিল, না না না। আমি আচ্ছন্নের মতো বললাম, কি হলো? না না। কি না? কি হয়েছে? আমার প্রশ্নের উত্তর না দিয়ে সে আরও একবার চেঁচিয়ে উঠল। তারপর একরকম আমাকে ধাক্কা দিয়ে ছুটে একতলায় অদৃশ্য হয়ে গেল। আমি বিভ্রান্তের মতো দাঁড়িয়ে রইলাম। সেদিন আমি আর অর্পিতাকে সারাদিন দেখতে পাইনি। দোতলা বাড়িটার কোথায় যে সে নিজেকে লুকিয়ে রেখেছিল সেই জানে। পরদিন সকালে অর্পিতা যখন আমার ঘরে এসেছিল তখন সে স্বাভাবিক, আশ্চর্য রকমভাবে। কিছুক্ষণ এলোমেলো কথার পর বলেছিল, আপনি আমার উপর খুব রাগ করেছেন তাই না? আমি বলেছিলাম, রাগ করব কেন? না, কালকের ব্যবহারের জন্য। আমি রাগ করিনি, তবে অবাক এবং বিভ্রান্ত বোধ করেছিলাম ঠিকই, কিন্তু সে কথা তাকে আর বললাম না। কিছুক্ষণ চুপ করে থেকে অর্পিতা বলল, আমি কেন কালকে ওরকম করেছিলাম জানেন? কেন? আপনি আমার হাত ধরে কি বলতেন আমি জানতাম। কি বলতাম আমি তোমাকে? 4 বছর আগে ওই জানলাটার পাশে দাঁড়িয়ে আর একজনও আমার হাত ধরেছিল। সেদিন আমি নিজের হাতটা ছাড়িয়ে নিতে পারিনি। তারপর তারপর কি হয়েছিল অর্পিতা? তারপর আর কি, একদিন পূর্ণিমার রাতে আকাশের চাঁদকে সাক্ষী রেখে আমরা বিয়ে করেছিলাম। অর্পিতা বিবাহিত? আমি শিউরে উঠলাম। আমি বললাম, কে ছিল লোকটা অর্পিতা? আপনারই মতো একজন ট্যুরিস্ট। কি নাম তার? আচ্ছা, আপনি আপনি তো কলকাতায় থাকেন তাই না? আমার কথাটা অর্পিতা যেন শুনতেই পায়নি। হঠাৎ করে এই প্রশ্নটা করে বসল। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, আমি কলকাতায় থাকি। কেন? কলকাতায় আপনি কোথায় থাকেন? ভবানীপুরে। ভবানীপুরে? আপনাদের ওই এরিয়াতেই একটা ঠিকানা দেব। আপনি দয়া করে সেখানে একটা লোকের খোঁজ করবেন। লোকের খোঁজ? কাকে খুঁজতে হবে? নিশ্চয়ই করব, তুমি ঠিকানাটা দাও আর লোকটার নাম বলো। ঠিকানা আর নাম লিখে দিয়েছিল অর্পিতা। গঙ্গাপ্রসাদ চ্যাটার্জি রোড, নাম দেবেশ সেন। দেখে আমি চমকে উঠেছিলাম। ওটা আমার বন্ধু দেবেশের নাম এবং ঠিকানা। কাঁপা শিথিল সুরে বললাম, দেবেশ সেন? দেবেশ সেনের সঙ্গে তোমার কি সম্পর্ক অর্পিতা? 4 বছর আগে এই ভদ্রলোকই আপনার মতো আমার হাত ধরেছিল, আর পূর্ণিমার চাঁদ সাক্ষী রেখে কাউকে না জানিয়ে বিয়ে করেছিলাম আমরা। আমি বললাম, ও, তার মানে দেবেশ সেন তোমাদের বাড়িতেই উঠেছিল এখানে এসে? হ্যাঁ,
বিয়ের পর কলকাতা যাওয়ার সময় সে বলেছিল দিন কয়েক পরে এসে আমাকে নিয়ে যাবে, কিন্তু আর আসেনি, জানেন, আর আসেনি। এই ঠিকানায় চিঠির পর চিঠি দিয়েছি, কোনো উত্তর পাইনি আমি শুনতে শুনতে আড়ষ্ট হয়ে যাচ্ছিলাম। একটা ঠান্ডা হিমাক্ত স্রোত মেরুদণ্ডের মধ্যে দিয়ে দুরন্ত বেগে ওঠানামা করতে শুরু করেছিল। সেটা অকারণে নয়, কেননা দেবেশ আগেই বিবাহিত, 2 ছেলে মেয়ে আছে তার। সাঁওতাল পরগনায় বেড়াতে এসে এসব কি করে গেছে সে? অর্পিতা আবার বলেছিল, যদি তার খোঁজ পান দয়া করে একবার পাঠিয়ে দেবেন, আর বলবেন যে আমি তার জন্য এখনো অপেক্ষা করে আছি। আমি আর কোনো উত্তর দিইনি। কি বা উত্তর দিতাম? অর্পিতা থামেনি, সমানে বলে যাচ্ছিল, জানেন, ছেলেবেলা থেকে আমি খুব হাসি খুশি আনন্দে মেতে থাকতে আমার খুব ভালো লাগে, কিন্তু যে মুহূর্তে তার কথা মনে পড়ে না, আমার নিঃশ্বাস যেন আটকে আসে। আমি নিশ্চুপ। ক্ষণে উচ্ছলা ক্ষণে বিষণ্ণ মেয়েটার রহস্য সেদিন যেন কিছুটা বুঝতে পেরেছিলাম। এরপর কলকাতায় ফিরে এলাম। কলকাতায় ফিরে এসেই আমি দেবেশকে ধরলাম। বললাম, এ কি করেছিস স্কাউন্ড্রেল? একটা মেয়ের এমন করে সর্বনাশ করলি কেন? প্রথমটায় দেবেশ বুঝতে পারেনি, বলল, কিসের সর্বনাশ? সাঁওতাল পরগনায় তার বিয়ের কথাটা মনে করিয়ে দিতেই সে হো হো করে প্রবল শব্দ করে হেসে উঠল। তারপর বলল, তুইও যেমন হোটেলুলির মেয়েকে ঘরে আনতে আমার বই গেছে, আর তাছাড়া আনবই বা কি করে, ঘরে বউ বাচ্চা আছে না। ছুঁড়িটা খুব বোকা, বুঝলি, যা যা বলেছি সব বিশ্বাস করে নিয়েছে। তারপর বিয়ের একটা অভিনয় করে কটা দিন ছুঁড়িটার সঙ্গে একটু আনন্দ ফুর্তি, কিরে বুঝলি তো, সব করে নিলাম বলে চোখের প্রান্ত কুঁচকে একটা ইঙ্গিত দিল। ইঙ্গিতটা বুঝতে অসুবিধা হবার কথা নয়। আমি আর কিছু বললাম না। এই মুহূর্তে সাঁওতাল পরগনার সেই মেয়েটির মুখ আমার বারবার মনে পড়তে লাগলো। একটি লম্পটের জন্য সারা জীবন শবরীর মতো সে প্রতীক্ষা করবে। আজকের গল্প এখানে শেষ হলো। আশা করি আপনাদের আজকের গল্পটি ভালো লেগেছে। অবশ্যই জানাবেন কেমন লাগলো। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। নতুন গল্প নিয়ে আবার ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।